জুলাই আগস্টে ক্রয়াদেশ স্থানান্তর করেনি ক্রেতারা, বলছে মার্কিন প্রতিষ্ঠান। বিজিএমইএ এর দাবি জটিলতা বেড়েছে সেপ্টেম্বরে। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন কবির। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ৯:৩০টার মধ্যে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘে ভাষণে দেশের গণ অভ্যুত্থানের বীরত্বগাথার পাশাপাশি নানা বৈশ্বিক ইস্যুতে কথা বলবেন ডক্টর ইউনূস। এতে থাকছে 3-0 তত্ত্ব ছাড়াও জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয়। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর ইউনূস। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান আইনজীবী করিম খানের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈঠকে বাংলাদেশে গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলা নিয়েও আলোচনা করেছেন ডক্টর ইউনূস। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত ৩ দফার প্রশংসা করেন করিম খান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও গুতেরেসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেসের মধ্যকার আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় তিনি আরও বলেন, মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, তাই ভোটে নির্বাচিত সরকারেরই দেশ শাসন করা উচিত। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহর স্মরণ সভায় যোগ দেন মির্জা ফখরুল। বলেন, 17 বছরে বিএনপির প্রায় 1000 নেতাকর্মীকে গুম করে হত্যা করা হয়েছে। 60 লাখের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখনও আওয়ামী লীগের ষড়যন্ত্র থামেনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা আবারও অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশে ফেরার ব্যবস্থা করার দাবি জানান মির্জা ফখরুল। কোন রকম চালবাহন আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিডিআর বিদ্রোহের সঠিক তদন্ত করে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরার দাবিও জানিয়েছেন তিনি। খুলনায় আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খুলনায় দুটি সমাবেশে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নগরীর আল ফারুক সোসাইটিতে অনুষ্ঠিত হয় দলটির খুলনা জেলা ও মহানগরের সম্মেলন। এতে জামায়াতের আমির যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারকে পরামর্শ দেন। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। আমরা বলেছি সময়টা যৌক্তিক, অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। পরে বিকেলে খুলনা প্রেস ক্লাবে সুধী সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় তিনি বিডিআর বিদ্রোহের তদন্ত নিয়ে কথা বলেন। বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, বিচার সম্পন্ন করতে পারেন অথবা না পারেন, যে জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জাতির যে বিশাল ক্ষতি হয়েছে তা জাতির সামনে আপনারা তুলে ধরুন
আবার নিরপেক্ষ তদন্ত কমিটি আপনারা গঠন করুন, যারা বায়াসড হবে না, সত্যটাই বের করে নিয়ে আসবে। গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন। তারা যেন আর রাজনীতিতে ফিরতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এদিকে ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক অস্থিরতাতেও বাংলাদেশ থেকে ক্রয়াদেশ স্থানান্তর করেনি বেশিরভাগ আন্তর্জাতিক ক্রেতা। কোনো ব্র্যান্ড বা কোম্পানি জরিমানাও করেনি কারখানা মালিকদের। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বলছে, সেপ্টেম্বরের অস্থিরতায় আগামী 3 মাসের কিছু ক্রয়াদেশ স্থানান্তর করেছে ক্রেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর তৈরি পোশাক খাতে অস্থিরতা তৈরি হয়। বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়ে এ খাত। আশঙ্কা দেখা দেয় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ অন্য দেশে সরে যাওয়ার। তবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে খুব একটা ক্রয়াদেশ স্থানান্তরের তথ্য মেলেনি। 20 ক্রেতা ও কোম্পানির সঙ্গে কথা বলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এসব ক্রেতা ও কোম্পানির মধ্যে ক্রয়াদেশ স্থানান্তরের কোনো সিদ্ধান্ত নেয়নি 12টি কোম্পানি। ওই সময়ে কোনো ব্র্যান্ড বা কোম্পানি জরিমানাও করেনি কারখানার মালিকদের। তবে স্থানান্তর সংক্রান্ত কোনো তথ্য দেয়নি একটি কোম্পানি। আর 7টি ব্র্যান্ড এই গবেষণা প্রতিষ্ঠানের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। বিজিএমইএ জানিয়েছে, আন্দোলনের সময় কোনো আদেশ বাতিল, স্থানান্তর হয়নি বা জরিমানাও করা হয়নি। তবে সেপ্টেম্বরের অস্থিরতায় যে জটিলতা তৈরি হয় তাতে কিছু ক্রেতা ক্রয়াদেশ স্থানান্তর করেছে। এই পকেটের এই ফ্যাক্টরিগুলোর এই চ্যালেঞ্জগুলো কবে নাগাদ স্টেবল হবে, সেই হিসেবে কিছু ক্রেতা হয়তোবা তাদের আগামী 3 মাসের যে পিওশিট গুলো ইস্যু করার ক্ষেত্রে কিছুটা ভিন্ন মত তারা পালন করেছে বা করছে। একই প্রোডাক্টের অন্য কোনো প্রোডাকশন অন্য কোনো লোকেশনে থেকে থাকে, সেক্ষেত্রে হয়তোবা ওই ফ্যাক্টরি মালিক এবং বায়ার দুজনে মিলেই স্ট্র্যাটেজিক একটা সিদ্ধান্ত নিয়ে আশুলিয়া বেল থেকে কিছুটা হলেও প্রোডাকশন কমিয়েছেন। অস্থিতিশীল পরিস্থিতির কারণে হওয়া ক্ষতি পোষাতে সরকারের কাছে 1 বছরের জন্য সহজ শর্তে ঋণ চেয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সরকারের পক্ষ থেকেও দেয়া হয়েছে সহায়তার আশ্বাস। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছর আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে গড়ে 64 ভাগ বেশি। লা নিনোর প্রভাবে বঙ্গোপসাগর চরমভাবাপন্ন ছিল, ফলে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়েছে। এবার মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা অস্বাভাবিক হওয়ার কারণে সারা দেশে বৃষ্টির তারতম্য ঘটেছে বলছে আবহাওয়া অধিদপ্তর। মধ্য আশ্বিনেও নতুন মেঘের আনাগোনা, শরতের শেষ দিকেও যেন বর্ষা ছেয়ে বসেছে। ঋতু অনুযায়ী জুন জুলাই সবচেয়ে বেশি বৃষ্টি হয়, কিন্তু এবছর সে সময় এল নিনোর প্রভাবে তীব্র তাপদাহ ছিল। জুনে সারা দেশে বৃষ্টি হয় 459 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 9 ভাগ কম। আবার জুলাই সারা দেশে বৃষ্টি কম হয়েছে 17.5 ভাগ। তবে আগস্টে গড়ে 420 মিলিমিটার বৃষ্টি হয়, যা ছিল স্বাভাবিকের চেয়ে 46 ভাগ বেশি। সেপ্টেম্বরেও এখন পর্যন্ত গড়ে 18 ভাগ বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, লা নিনোর প্রভাবে বঙ্গোপসাগরে পূবালি বাতাসের তীব্রতা বেশি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সারি সারি মেঘমালা তৈরি হয়ে যেহেতু উত্তর পূর্ব পশ্চিমাঞ্চলে ধাবিত হয়, সেই কারণে এই মেঘমালা সারা বাংলাদেশেই বৃষ্টিপাত ঘটিয়েছে। এই গত স্পেলটা যেটা হয়েছে তার সাথেও আপনার লা নিনা কন্ডিশন এবং স্থানীয়ভাবে মৌসুমী বায়ুর সক্রিয়তাকে টেলিকানেক্টেড করা যায়। এ মৌসুমে সাগরে বেশি জলীয় বাষ্প সৃষ্টি হওয়ায় স্বাভাবিক বৃষ্টির তারতম্য ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সিলেট, চট্টগ্রামের পাশাপাশি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে অতি ভারী বৃষ্টির প্রবণতা আগের চেয়ে বেড়েছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট রেইনফল অকারিং জোন হলো সিলেট, তারপরে সেকেন্ড হলো চট্টগ্রাম। খুলনায় সবসময় কম থাকতো মনসুন পিরিয়ডে। ইদানিং পরিলক্ষিত হয়েছে যে বরিশাল এবং খুলনা বিভাগেও ঢাকাতেও এই ভারী বৃষ্টিপাতের প্রবণতা রিসেন্ট ইয়ার্সে স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
শনিবার থেকে সারা দেশে বৃষ্টি কমতে পারে, তবে অক্টোবরের শুরুর দিকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় পাথরের আঘাতে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে একটি বেসরকারি ব্যাংকের 6 কর্মকর্তা ঢাকা থেকে ঘুরতে যান খৈয়াছড়া ঝর্ণায়। এ সময় ঝর্ণা পানির সঙ্গে আসা একটি পাথর ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায় পুলিশ। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। গাজায় জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার জাতিসংঘ অধিবেশনে দেয়া ভাষণে কথা বলেন তিনি। গাজা নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকলে তারা পুনর্গঠিত হবে এবং বারবার ইসরায়েলে হামলা চালাবে বলে দাবি করেন নেতানিয়াহু। এ সময় হামাসের অর্ধেকের বেশি যোদ্ধাকে হত্যা বা বন্দী করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা নিরাপদে বাড়িতে না ফেরা পর্যন্ত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চলবে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। অন্যদিকে ইরান সমগ্র বিশ্বের জন্য হুমকি বলে অভিযোগ করেন নেতানিয়াহু। এ সময় তেহরান পারমাণবিক কার্যক্রম বন্ধে বিশ্ববাসীকে আহ্বান জানান তিনি। এই মুহূর্তে সংঘাত বন্ধ হোক, এটা আমরাও চাই, কিন্তু তার আগে হামাসকে আত্মসমর্পণ করতে হবে এবং সব জিম্মিকে মুক্ত করতে হবে। তা না হলে চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব আমরা। কেবল হামাস নয়, হিজবুল্লাহকেও নির্মূল করাও আমাদের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেন। ফ্লোরিডার বিগ বেন্ড এলাকায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 209 কিলোমিটার। ক্যাটাগরি 4 মাত্রার এই ঘূর্ণিঝড়ের কারণে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বিদ্যুৎহীন 10 লাখ বাসিন্দা। ফ্লোরিডায় বন্ধ রয়েছে বিমান চলাচল। এছাড়াও বন্ধ করা হয়েছে ট্যাম্পা এলাকার গুরুত্বপূর্ণ 2টি ব্রিজ। ফ্লোরিডা ছাড়াও জর্জিয়া, ক্যারোলাইনা এবং টেনেসিতেও ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। ক্রীড়া সংস্থার একই পদে কেউ 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না, এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফেডারেশনগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রতি বছর আর্থিক প্রতিবেদন জমা দিতে হবে। ক্রীড়াঙ্গন উন্নয়নে মত বিনিময় সভায় এসব কথা জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অল্প সময় ক্রীড়াঙ্গনের অনেক অসঙ্গতি চোখে পড়েছে ক্রীড়া উপদেষ্টার। সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। সেই সাথে ফেডারেশনগুলোর আর্থিক স্বচ্ছতাও নিশ্চিত করতে চান তিনি। ভবিষ্যতে যারা ক্রীড়াঙ্গনের দায়িত্বে আসবেন তাদের রাজনৈতিক পরিচয় থাকলেও তার প্রভাব যেন না আসে সেটাও মনে করিয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। যারা দায়িত্ব পায় তারা আসলে সেটাকে দায়িত্ব না মনে করে ক্ষমতা হিসেবে আসলে নিয়ে নেয় এবং সেই ক্ষমতা কিভাবে কুক্ষিগত করা যায় এবং পরের ইলেকশনে কিভাবে জেতা যায় সেজন্য সেভাবেই কনস্টিটিউশন থেকে শুরু করে সবকিছু গোছানো শুরু করে দেয়। একটা নিয়মের কথা ভাবছি যে কোনো ফেডারেশনে কেউ 2 বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।